ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ রাজু মুখার্জি অ্যান্ড তোমরা দেখছো গেইন নলেজ। তো চলো আজকে কোনো লেখালেখি করবো না, জাস্ট কয়েকটা কথাবার্তা বলবো তোমাদের সাথে। মাধ্যমিক পরীক্ষা আর একটা কি দুদিন পর তোমাদের বিরাট একটা টেনশন, স্যার পরীক্ষা কী হবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। লেখাপড়া না করলে সত্যি কিচ্ছু হবে না। আর যদি লেখাপড়া করেছো তাহলে অনেক কিছু হবে, আর সত্যি কিছু হবে না। তো যেটা বলছিলাম, যাই হোক, কিছু ব্যাপারে তোমাদের একটা ডাউট থাকে যে কীভাবে অ্যাডমিট নাম্বার লিখবো, কীভাবে রেজিস্ট্রেশন নাম্বার লিখবো, কীভাবে মার্জিন করব। আচ্ছা মার্জিন করবো না, পেজটা ফোল্ড করে দেবো, ঠিক আছে, একটা পেজ দেখি, পেজটা ফোল্ড করে দেবো, তোমাদের আইডিয়া আছে ওখানে আছে, দেখ তোমাদের আইডিয়া আছে স্যার, পেজটাকে ফোল্ড করে দেবো। কী করে দেবো না, পুরো দিকে ওইদিকে করে, আমার তো স্যার টাইমটা খুব ভ্যালুয়েবল, আমার কাছে সময় স্যার সেরকম নেই। আমি কি করবো, পেজটাকে এইভাবে ধরবো আর পেজটাকে বিভিন্নভাবে এইভাবে এই দিকটা আর এইভাবে এই দিকটা আর এইভাবে এইটা সেম, তোমরা বুঝতে পারছো যেটা বলতে চাইছি। আমি বেশিক্ষণ সময় নষ্ট করবো না। তো আমি চারদিকটা ফোল্ড করে দেবো, দিয়ে মাঝে লিখে দেবো, তাই তো। তোমরা একটু অ্যাডভান্স তো, এটা কোথা চলবে না, আমি বলে দিচ্ছি কথাটা মিলিয়ে নেবে, এটা কোথা চলবে না। এই ভাঁজ করে দেবো, এইভাবে এই ফোল্ড করে দেবো, এসব একদম করতে যাও না। তোমার কাছে অত্যন্ত টাইম তুমি পাবে, তোমার হাতে 15 মিনিট তোমাকে দেওয়া হবে। এই খাতাটা, এটা লেখা খাতা, সাদা খাতা তোমাকে দেওয়া হবে পরীক্ষাতে। সেই সাদা খাতাতে তোমাকে মার্জিন করার জন্য টাইম সেখানে গভর্নমেন্ট রেডি করে দিয়েছে, ঠিক আছে। ওই 15টা মিনিট যে তুমি পাবে, তোমার ফুললি ফোকাস থাকবে। ফার্স্ট অফ অল তোমার নাম ভালো করে শিখে দেখে নাও, আমি লিখছি না, ফালতু করে লিখে লাভ নেই, মাথায় শুনলো তাহলে কাজে লাগবে, নোট ডাউন করে নিতে পারো। ফার্স্ট হচ্ছে তোমার নিজস্ব নাম লিখবে, সেকেন্ড হচ্ছে অ্যাডমিট নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার। আর একটা কথা, সর্ব ইম্পর্টেন্স কথা, যে বেঞ্চটাতে তুমি গিয়ে বসছো না, সেই বেঞ্চটাকে লক্ষ্য রেখে দেবে। তার মানে লক্ষ্য রেখে দেবে বলতে, যে বেঞ্চটায় গিয়ে বসছো তার পাশে কোনো কিছু লেখা আছে কি না, তোমার যে সিট নাম্বারটা চেটানো আছে সেখানে কেউ কিছু, বুঝতে পারছো, করে রেখেছে কি না, তাহলে তুমি ফেঁসে যাবে। তোমার বেঞ্চটা লড়ছে স্যার, বেঞ্চটা লড়ছে, স্যারকে না বললে তুমি কি করলে, একটা কাগজ টুকরো বেঞ্চের নিচে দিলে ঢুকিয়ে, সেটা চাপ হয়ে যাবে, সেটা তোমার চাপ হয়ে যাবে। পরবর্তীকালে টিচার এসে বলতে পারে যে তুমি কিছু করেছো, ওই দেখি বেঞ্চের তলে কি আছে। তাহলে এই সব কাণ্ডর থেকে নিজেকে খুব সাবধানে রাখবে। যদি কিছু কাগজ টুকরো, কোনো কিছু লিখা, কোনো কিছু প্রবলেম তোমার নিয়ার বাই থেকে থাকে, সর্বফার্স্ট তুমি তোমার ইনভিজিলেটর যিনি স্যার আছেন তাকে বিরক্ত নেই, স্যার আসবেন, স্যার 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 এরকম নয়, একবার উঠে দাঁড়াবে, হাত তুলবে, কি স্যারকে একবার একটা টাইম ডাকবে, ডেকে নিয়ে তাকে দেখানোর চেষ্টা করবে, ঠিক আছে, যে ফার্স্ট তুমি কি করবে, স্যার এইখানে এই অবস্থা একটু দেখুন। সেকেন্ডলি তোমাকে কি করতে হবে, সেকেন্ডলি তোমাকে কিন্তু তোমার মধ্যে একটা হাসি খুশি ব্যাপার রাখতে হবে। ভয় ভয় চলবে না, যত ভয় খাবে তত স্যার ভয় খাওয়াবে। তোমার মধ্যে একটা হাসি খুশি ব্যাপার থাকবে পরীক্ষার মধ্যে, আর ফুল কনফিডেন্সে তুমি লিখে যাবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, অ্যাডমিট নাম্বার, রোল নাম্বার, তোমার নাম, সমস্ত কিছু লেখা হয়ে গেল। মার্জিন প্রত্যেকটা পেজে, স্যার কোশ্চেন দেয়নি, তুমি কোশ্চেনের জন্য ঝাপাচ্ছ, পাশের বেঞ্চের ছেলেটাকে কোশ্চেন দিয়ে দিলে, তুমি তাকেই বসে আছো, ওর কোশ্চেনটা কী, ফার্স্টটা কী আছে দেখি তো, যাতে দরকার না তোমাকে দেওয়া হবে, মিষ্টি নয় তোমার বেলা শেষ হয়ে যাবে, তোমাকেও দেওয়া হবে। তুমি করবে কি, সর্বপ্রথম তুমি যেটা করবে, কোশ্চেন যখন ফাতে পাবে না, মার্জিনগুলো টেনে নেবে। আমি বলছি কথাটা মিলাবে, ভাঁজ করো না। ভাঁজ কখন করবে, ভাঁজ বলতে ফোল্ড কখন করবে, যখন আলটিমেট তোমার কাছে একটা তায়ের প্রয়োজন আছে, একটা কোশ্চেন বা 4টা এমসিকিউ বাকি আছে, ঘন্টা বেল পড়ে গেছে, পাশের খাতাটা নিতে শুরু করে দিয়েছে স্যার, তখন তোমার হাতে সময় নেই, তখন আর দাগ দেওয়ার কোনো যুক্তি নেই বাবা, তখন তুমি আগে উত্তরটা লিখে নেবে। রোল নাম্বারটা মাস্ট লিখবে, নামটা লিখতে ভুলে গেলেও চলবে, কিন্তু অ্যাডমিটের রোল নাম্বারটা দিও। অ্যাডমিটের রোল নাম্বারের পরে তুমি তোমার যেটা আনসারের জন্য তুমি পেজটা নিয়েছো, সেই পেজটা নিয়ে নিলে, পেজটাতে তুমি আনসারটা লিখে দিলে। এরপরে তোমার যদি সময় থেকে থাকে তুমি দাগ দিতে পারো, যদি পেনের টানার যদি সময় না থাকে তুমি ফোল্ড করে দিতে পারো লাস্টের পেজগুলো। কিন্তু সর্বপ্রথম তোমাকে যে মেন 16 থেকে 18টা পেজ, যেটা মোটা পেজটা দেওয়া হয়, সেটাতে কিন্তু অতি অবশ্যই তুমি পেনে করে সেখানে দাগ দেবে, ঠিক আছে। আর এর সাথে আরেকটা সবথেকে ইম্পর্টেন্স কথা বলি, বাড়ির থেকে তুমি একটা পেন্সিল আর পেন, ওই দোকান থেকে দুটো পেন কিনে নিলে, নতুন পেন স্যার দারুণ পরীক্ষা দেবো, হবে না পরীক্ষা ভালো, আমি শিওরলিটি বলছি। কারণ নতুন পেন কিন্তু ভালোভাবে সরে না, একটু খসখস করে, ঠিক আছে, না কলম দেখি, নতুন পেন কিন্তু ভালো সরে না, একটু খসখস করে। সেই হিসাবে টেবিলে, সেই হিসাবে তোমাকে কী করতে হবে, ইউজ করা পেন, যে পেনটা তুমি বাড়িতে হয়তো অনেকবার লিখেছো, শেষ হয়ে গেছে, এইটুকু কালিয়েছে, সেটাও আবার চাপ হয়ে যাবে। যে পেনটা তুমি একদিন লিখে রেখেছো কিছু টপিক, সেই পেনটা সাথে লিখে বাড়িতে, যে পেনটাকে কী করে নাও, একটু চালু করে নাও, একটু রানিং পেন করে নাও, যে রানিং পেনে তুমি এক্সামটা দেবো, তোমার এক্সামটা ভালো হবে। আর চেষ্টা করবে এইরকম পেনে পরীক্ষা দেওয়ার। 5 টাকার একটা মোটা সেলো কোম্পানির পেন কিনে দিয়ে চলে গেলে, আমি কারোর এগেনস্টে নেই কোনো কোম্পানির, বাট তুমি এমন কিছু পেন ইউজ করো যেটা তোমার পক্ষে কমফোর্টেবল। আর যদি এই পেনের মধ্যে একটা গ্রিপ সিস্টেম থাকে, এই পেনটার না একটা টাইপ, এই সাইডগুলো কী হয়, গ্রিপ থাকে,
দোকানে দেখবে পেনটা কি কলমটা কিনবে গ্রিপ থাকে। গ্রিপ মানে কি বলতে চাইছি আমি, একটা রাবার রাবার ভাব থাকবে, মোলায়ম কোমল ভাব থাকবে পেনটার মধ্যে। তাতে কি হবে, তোমার এই পোর্শনগুলো তেবড়ে যাবে না। আমি গোদা বাংলা ভাষায় বলছি, এই পোর্শনগুলো ফোল্ড হবে না। তুমি এইভাবে যখন লিখবে না 3 ঘন্টা ধরে বাড়িতে আজ পর্যন্ত 3 ঘন্টা 4 ঘন্টা লিখতে পারবে না, কিন্তু পরীক্ষার চাপে তুমি স্পিডে লিখে যাবে। তাতে পরীক্ষা দেওয়ার পর কী হবে, এগুলো ব্যথা করে। আবার তারপরের দিনে এক্সাম আছে, বাড়িতে এসে পড়তে হবে, একটা প্রেশার থাকে। তাতেই চেষ্টা করবে এমন কিছু কলম ইউজ করা যেটা কলমটা হালকা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ কলমটার মধ্যে একটা রাবার ভাব থাকে, গ্রিপ থাকে। আমাদের কাছে কলমটা নেই এই মুহূর্তে, নয়তো আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। তাহলে সেই কলমটা ইউজ করো, তাতে তোমাদের সুবিধা হবে পরীক্ষা দিতে। আর কলমের পিছনে এই যে ঢাকাটা তোমরা কী করো, পিছন দিকে এঁটে দিলাম স্যার, ওটা দিও না, ঢাকাটায় আঁটো না। কি সুবিধা হবে, তাতে কলমের ওয়েটটা কমবে। যদি বলো যে একটা এইটুকু ঢাকাতে স্যার কী ওয়েট কমবে, ট্রাই করে একটা টাইম দেখে নিও, তারপরে বলবে। একটা খালি বোতল তোমাকে যদি 1 ঘন্টা ধরতে দেওয়া হয় না, আর ওই বোতলটাকে যদি একদিন ধরে রাখা হয়, খালি বোতলটায়, একদম খালি বোতল, জাস্ট হয়তো 4 গ্রাম কি 3 গ্রাম ওজন, যদি এইভাবে ধরে রেখে দিতে বলা হয় পুরো দিন, 2-4 ঘন্টা পরে ওটাও তোমার ভারী লাগবে। তো সেইভাবে বলবো, একটা কথাই তোমাদের ভালোর জন্যই বলছি, ঠিক আছে? তো এইখানে কোনো ঢাকা লাগো না, ঢাকাটা খুলে তোমার বেঞ্চের পাশে রেখে দিবে, সিম্পল পেনে পরীক্ষা দিবে। আর পেনটা যদি একটু গ্রিপ সিস্টেম ইউজ অ্যান্ড থ্রো পেন হয়, রানিং পেন হয়, সব থেকে কমফোর্টেবল ভালো হয়। মা সরস্বতীর কাছে তুলে দিয়েছো অঞ্জলি দিয়ে, নতুন পেন কিনে ওই পেনটা নিয়ে যাও, অবশ্যই ভালো জিনিস। কিন্তু চেষ্টা করবে কোনো রানিং পেনে লেখার, বুঝা গেল? মার্জিন টানবে, নাম, রোল নাম্বার, অ্যাডমিট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর পেজ নাম্বার, সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা কি, পেজ নাম্বার। তুমি ঝেড়ে লিখেছো, অনেকগুলো পাতা নিয়েছো, এদিকে একটা পাতা, বেঞ্চের ওইদিকে একটা পাতা, মাঝে একটা, সাইডে একটা, দিয়ে যখন স্যার বলছে সেলাই করো আমি খাতাটা নেবো, তখন তুমি খুঁজে পাচ্ছ না কোন পাতাটা তুমি কার সাথে অ্যাটাচ করবে। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পেজ নাম্বার, বুঝতে পারছো? পেজ নাম্বারটা তুমি দেবে। ফার্স্ট পেজে তুমি লিখেছো পেজ, PAG, দোকান রে বাবা, পি লেখো না, P-1। দ্বিতীয় পেজ নাম্বার P-2, এইভাবে লিখবে আর পেজ নাম্বার দিয়ে যাবে, ঠিক আছে? তাতে করে তোমার লাস্টে সেলাই করতে, সাজাতে সুবিধা হবে। আর একটা জাস্ট 1 মিনিট সময় দিও, লাস্ট কথা একটা বলে নিই, PTO, এই 3টা লেটার খুব ইম্পর্ট্যান্ট। দেখো, তোমাকে ভাবতে হবে যিনি খাতাটা চেক করবেন তাকে চাইল্ড ভাবতে হবে, একদম কিচ্ছু জানে না, তিনি ইনোসেন্ট, শিশু। তাহলে বলে স্যার তাকে খাতাটা দিয়েছেন কেন, খাতাটা দেওয়া হচ্ছে কেন? সে যদি কিছু জানে না তাহলে দিচ্ছেন কেন, সেটা আমি জানি না। বাট তোমাকে ভাবতে হবে তোমার নজর দিক থেকে, তোমার থিঙ্কিংয়ের দিক থেকে, যে সে একদম শিশু, তিনি কিছু জানেন না। তাকে লিখে দিতে হবে, স্যার প্লিজ টার্ন মাই পেজ, সেটাকে শর্ট টার্মে বলা হয় PTO, ঠিক আছে? প্রত্যেকটা পেজের ওপর দিকে, ঠিক আছে? এই ধরো পেজ, এইটা পেজ, ঠিক আছে? এই পেজের ওপর দিকে ডান দিক বরাবর বা বাঁ দিক বরাবর তুমি এখানে লিখবে P-1, পেজ নাম্বার 2, P-2, P3, পেজ 4, বুঝা যাচ্ছে? আর এই নিচের কোণটাতে তুমি PTO এইটুকু জাস্ট লিখো। কীভাবে লিখবে আমি বলে দিচ্ছি, 1 সেকেন্ড। তুমি PTO কীভাবে লিখবে, ধরো তোমার এটা খাতা, তা সাপোজ তুমি এইরকম জায়গাতে, ধরো এটা খাতার পেজটা, ঠিক আছে? এটা খাতার পেজটা, সরি একটু লেখাটা গোলমাল হলো। তো এই জায়গাতে যেটা তুমি মার্জিন করেছো খাতার ভিতরে, এটা মার্জিন করেছো, এইরকম মার্জিনের ওপরে ডান দিকে এইখানে লিখবে পেজ নাম্বার 1, এখানে লিখবে T_O, 3টাই ক্যাপিটাল লেটার, বুঝতে পারছো? তাহলে এখানে তুমি পেজ নাম্বার 1, 2 প্রত্যেকটা পেজে লিখবে, আর PTOটাও প্রতিটা পেজে তোমাকে লিখতে হবে। আর তার সাথে এই জায়গাতে তোমার চলে যাবে 1 এর রোমান হরফের তো পুরোটাই দিবে, ঠিক আছে? আমি একটু ভালো করে দিচ্ছি। তুমি মার্জিনটা, যেটা এই সাইডে মার্জিনটা একটু বেশি দিবে, বুঝা গেল? পরীক্ষা দিচ্ছ, তোমার যে বাঁ সাইডে মার্জিনটা সেটা বেশি, কেন না তোমার 1 নম্বরের যে আছে, এর পরে আবার A আছে, এত কাণ্ড, দাগ নাম্বার সব মার্জিনের ভিতরে, নট মার্জিনের বাইরে, সব ভিতরে। তারপরে তুমি যে কোশ্চেনটা লিখবে, কোশ্চেনটা যেটা MCQ দেওয়া আছে, সেই কোশ্চেনটা তোমাকে লিখতে হবে। পুরো কোশ্চেনটা লিখতে হবে কিনা, পুরো কোশ্চেনটা লিখতে হবে না, জাস্ট লাইনটা লিখবে। ধরো তোমাকে দেওয়া রইল ফার্স্ট কোশ্চেন অ্যাজ এ ইংলিশ হিসেবে, যে ফাদার সেলফ গল্পটি কে লিখেছিলেন, দ্য নেম অফ দ্য অথর অফ দ্য প্রোজ বা অফ দ্য স্টোরি ফাদার সেলফ, তুমি কি লিখবে, R.K. নারায়ণ। তুমি খুব বুদ্ধিমান ছেলে, 1 এর R.K. নারায়ণ লিখে দিয়ে ফুল স্টপ দিয়ে ঘর চলে এলে। স্যারেরও একটা ডিসিপ্লিন বলে মেন্টালিটি থাকে। আর ইংরেজি পরীক্ষায় তোমরা স্টুডেন্টরা সব থেকে ভালো জানো, তোমাদের কাছে প্রচুর সময় থাকে, তো অতএব ডাইরেক্টলি অনলি আনসারটা লিখে দিও না, সেখানে কোশ্চেনটা লিখবে, ঠিক আছে? এটা পার্টিকুলার এইচএসএ স্টুডেন্টদের ক্ষেত্রে হয়, মাধ্যমিকে প্রয়োজন হয় না, এত ভাবনা চিন্তা করতে। মাধ্যমিকে লেখা থাকে, শুধু আনসার লিখবে। আর অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে, ইতিহাস, বাংলা, ভূগোল, বিজ্ঞান, এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে তুমি কোশ্চেনের লাইনটা লিখবে। এখানে তুমি দাগ নাম্বার দিয়ে তোমার যেটা কোশ্চেন লিখছো, সেই কোশ্চেনটা তুমি লাইনটা, লাইন বাই লাইন কোশ্চেনটা লিখে একটা কোলন দিয়ে হাইফেন দিয়ে এইখানে তুমি উত্তরটা লিখবে। ধরো এখানে লেখা রইলো আকবরের ছেলের নাম কি, ঠিক আছে, বা বাবারই নাম কি, যাই হোক কিছু একটা দেওয়া রইলো, সেক্ষেত্রে তুমি আনসারটা কিন্তু এখানে আকবরের বাবার নাম হলো, বা নেম অফ দ্য অথর অফ দ্য স্টোরি ফাদার সেলফ, তারপরে এখানে তুমি লিখলে R.K. নারায়ণ,
ঠিক আছে। এবার এই যে আর কে নারায়ণ লেটারটা ওয়ার্ডটা তুমি লিখলে, ওয়ার্ডটা লেখার পরে স্যারকে আবার তোমাকে হাইলাইট করে দেখে দিতে হবে, স্যার দিস ইজ মাই আনসার। আর তার জন্য তোমাকে এখানে একটা কী করতে হবে, দাগ দিতে হবে। তোমার বাংলা পরীক্ষা, ইতিহাস পরীক্ষা, ভূগোল পরীক্ষা, বিজ্ঞান পরীক্ষা, যতগুলো এক্সাম আছে বাংলা রিলেটেড, ইংলিশটা অতটা প্রেশার নেই, বাকি এক্সামগুলোর ক্ষেত্রে তোমাকে কোশ্চেনটা লিখতে হবে, মানে জাস্ট এমসিকিউ পোর্শনগুলো, এসে কিউ কোশ্চেন লিখতে হবে, মানে বড় কোশ্চেন লিখতে হবে, এমসিকিউ পোর্শনটা লিখে তারপরে আনসারটা এবং তার নিচে একটা দাগ, বুঝতে পারছো? এই দাগটা বিশাল হাইলাইট করে, দাগটা বিশাল হাইলাইট করে। এবার হয়তো তুমি এমসিকিউ থেকে শুরু করলে না, অন্য পোর্শন থেকে শুরু করে দিলে পরীক্ষাটা, তাহলে লাস্টে তোমার ঘন্টা পড়ার পরিস্থিতি, তখন তোমার কাছে সময় নেই, তখন তোমার কোশ্চেন লেখার দরকার নেই, ডাইরেক্ট আনসার লেখো। কোশ্চেন লিখতে গেলে হয়তো দুটো আনসার ছাড়া যাবে, ঠিক আছে? তো সর্বফার্স্ট তোমার যেটা অ্যাট্রাকশন থাকবে সেটা হচ্ছে মেনটেন ইউর টাইম। টাইমটা বিশাল ভ্যালুয়েবল, আমাদের সমস্ত লাইফে টাইমটা ভ্যালুয়েবল, তোমার এক্সাম টাইমটাও ভ্যালুয়েবল, অল টাইম ভ্যালুয়েবল। এখন যে তুমি ভিডিওটা শুনছো বা ভিডিওটা দেখছো, ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে সাথে সাথে তুমি তোমার টাইমটাকে ফোকাস করে যে পোর্শনগুলো রিভাইজ করা বাকি আছে সেগুলোর প্রতি ফোকাসে পড়ে যাও, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, জাস্ট এই কয়েকটাই বললাম। তো অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দিও।